I am Nilanjana Acharya from GOP Shorpati Pilot Model High School. Hope you all are well in this pandemic situation of COVID-19. I am also okay. Dear students, in our previous online class, I discussed about the definition of sentence, elements of sentence, and the classification of sentence. But unfortunately, I couldn't finish up my discussion about all types of sentences. Today, I would like to speak about the optative sentence and exclamatory sentence, and next, I will talk about the rules of transformation of sentences. Okay, optative sentence. A sentence that expresses a desire, prayer, wish, or curse of the speaker is called an optative sentence. অর্থাৎ যে বাক্য দ্বারা মনের ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ বা অভিশাপ ইত্যাদি প্রকাশ পেয়ে থাকে সেটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আমরা অপটেটিভ সেন্টেন্সের কয়েকটি এক্সাম্পল দেখব, তাহলে আরেকটু পরিষ্কার হতে পারবে। দেখো এখানে দুটো বাক্য লিখেছি, আমি সেন্টেন্স লিখেছি। মে ইউ বি হ্যাপি ইন ইয়োর লাইফ, লং লিভ আওয়ার প্রিন্সিপাল স্যার। অর্থাৎ এখানে আমরা আমাদের মনের প্রার্থনা বা ইচ্ছা এরভাবে প্রকাশ পেয়েছে, এরকম ভাব প্রকাশ পেয়েছে, সুতরাং এগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এগুলো সাধারণত মে, লং লিভ এভাবেই শুরু হয়ে থাকে। নেক্সট আমরা যে ক্যাটাগরিটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। Exclamatory sentence, a sentence that expresses a sudden or a strong emotion of the feeling of the speaker is called an exclamatory sentence. অর্থাৎ যে বাক্য দ্বারা বক্তার মনের আকস্মিক অথবা শক্তিশালী আবেগ, যেমন সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, বিস্ময় ইত্যাদি প্রকাশ পেয়ে থাকে, সেটাই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা একটু উদাহরণ দেখি। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখা ভালো। এক্সক্লামেটরি বাক্য সাধারণত নোট অফ এক্সক্লামেশন দিয়ে শেষ হয়ে থাকে, কিন্তু বাক্যটি যদি ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, যেমন হুররা, ব্রেভো, অ্যালাস, ফি, ওফ ইত্যাদি ইন্টারজেকশন দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে এই ইন্টারজেকশনগুলোর পরে আমরা নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করব এবং মূল বাক্যটির পরে একটা ফুল স্টপ ব্যবহার করব। আমরা কয়েকটি উদাহরণ দেখি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো।
দেখো এখানে আমি 4টা বাক্য লিখেছি। হুরা, we have been selected for the next show. পরের সেন্টেন্সটা দেখি। Alas, the old man is no more. পরের বাক্যটি, how beautiful the bird is. If I could do it. দেখো এখানে একটু খেয়াল করি আমরা যে এখানে এই যে ইন্টারজেকশন পুরো কথাটা দেওয়া আছে, তাই নোট অফ এক্সক্লেমেশনটা তার পরে এসছে এবং মূল বাক্যটির শেষে একটু ফুল স্টপ ব্যবহার হয়েছে। এখানে অ্যালাস একটি ইন্টারজেকশন, তো এই অ্যালাসের পরে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহৃত হয়েছে এবং মূল বাক্যটির পরে ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। এখানে কোনো ইন্টারজেকশন ব্যবহৃত হয়নি, যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে একটা বিস্ময় প্রকাশ পেয়েছে, ইন্টারজেকশনের কোনো ওয়ার্ড নেই এখানে, তাই আমরা মূল বাক্যটির শেষে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করেছি। নিচে প্রিয় তাই ইফ আই কুড ডু ইট, যদি এটা আমি করতে পারতাম। ঠিক আছে, তো আশা করি আমাদের গত ক্লাস এবং এই ক্লাসে আমরা যে 5 ক্যাটাগরিজ অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি তাতে আমরা প্রত্যেকটি বাক্য সম্পর্কে আমাদের মোটামুটি একটি পরিষ্কার ধারণা হয়েছে। এবার আমি একটু বলতে চাই যে এই যে 5 টাইপস অফ সেন্টেন্স, এই সব ধরনের বাক্যগুলোকেই আবার দুভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অ্যাফার্মেটিভ বলতে আমরা বুঝবো হ্যাঁ বোধক, আর নেগেটিভ হচ্ছে না বোধক, অর্থাৎ হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করলে সেটা অ্যাফার্মেটিভ হবে, না বোধক অর্থ প্রকাশ করলে সেটা নেগেটিভ সেন্টেন্স হবে। আচ্ছা, এবার একটু আমরা আসি আমাদের মূল টপিক, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে অনেকে চেঞ্জিং সেন্টেন্সও বলে থাকে। এই চেঞ্জিং সেন্টেন্সে বলতে গেলে আবার দু ধরনের পরিবর্তন বোঝায় বাক্যে। একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, আর একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমাদের বাক্যের অর্থের পরিবর্তন হতে পারে, বাট আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, দ্যাট মিনস বাক্যকে ট্রান্সফর্ম করব, রূপান্তর করব, তখন আমাদের মূল যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। অর্থাৎ আমরা এক ধরনের বাক্যকে অন্য আরেক ধরনের বাক্যে রূপান্তর করব, ট্রান্সফর্ম করব, কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। অর্থের পরিবর্তন না ঘটিয়ে বাক্যকে রূপান্তর করার নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ওকে, তো ফার্স্ট আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে রুলগুলো আলোচনা করব, আমরা শুরুতেই অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ সেন্টেন্সকে যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় সেই রুলগুলো আমরা একটু দেখবো। আমাদের ফার্স্ট রুলটা একটু আমরা যদি খেয়াল করে দেখি, আমরা একটু লিখি ব্ল্যাকবোর্ডে, সরি হোয়াইট বোর্ডে। রুল নাম্বার 1, এটা আমরা পরিবর্তন করছি অ্যাসার্টিভ অথবা ডিক্লারেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, আমরা যদি খেয়াল করি যে একটা অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব দেয়া থাকে, অথবা টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব, অথবা মডাল অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি ভার্বগুলো যদি থাকে, তাহলে সেই বাক্যটিকে নেগেটিভ করতে হলে এই ভার্বগুলোর পরে আমরা একটি নট আনবো এবং তার পরবর্তী যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা ভার্ব দেওয়া আছে বাক্যে, তার বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত করতে পারবো। ঠিক আছে, আমরা কয়েকটি উদাহরণ যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের, তাহলে দেখবো যে আমরা কিভাবে সেটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত করছি অ্যান্টোনিম ব্যবহার করে এবং অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে আমরা নট বসিয়ে। ওকে, আমরা একটি উদাহরণ দেখি। আমরা যদি বলি
আমরা একটু খেয়াল করি, আমাদের এক্সাম্পলগুলো দেখি। দেখো শুরুতে বলা হয়েছে রিফাত ইজ এ হার্ড ওয়ার্কিং বয়, অর্থাৎ রিফাত একটি পরিশ্রমী ছেলে। এই বাক্যটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সেটা অ্যাফার্মেটিভে আছে, অর্থাৎ হ্যাভ বলে আছে। এটাকে আমরা নেগেটিভ করলাম কিভাবে? রিফাত ইজ নট অ্যান আইডল বয়, অর্থাৎ এখানে আমরা রিফাতের পরে যে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে তারপরে একটি নট ব্যবহার করলাম এবং হার্ড ওয়ার্কিং এর বিপরীত শব্দ আইডল ব্যবহার করলাম। একটু আমাদের স্পেলিং এর জন্য, বানানোর জন্য এখানে যেহেতু ভাওয়েল চলে আসছে সেজন্য আমাদেরকে এখানে অ্যান ব্যবহার করতে হয়েছে। আইডলের আগে এই না বসে অ্যান বসেছে, বাদবাকিটা একই আছে। অর্থাৎ আমরা অর্থের পরিবর্তন না ঘটিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করলাম। বাকি উদাহরণগুলো একটু বলে যাই। আই উইল রিমেম্বার ইউ, আই উইল নট ফরগেট ইউ। They have accepted my proposal. They have not refused my proposal. ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। আমরা আমাদের রুল নাম্বার 2 এ চলে যাব। সেখানে আমি একটু বলে রাখি যে আমরা যে রুলটা 1 নম্বর রুলে আলোচনা করলাম যে সাবজেক্টের পরে যদি অক্সিলারি ভার্ব থাকে বা মডেল অক্সিলারিজ থাকে তো সেক্ষেত্রে আমরা এভাবে পরিবর্তন করব। এবার আমাদের রুল নাম্বার 2 এ যেটা আমরা আলোচনা করতে চাই যে সাবজেক্টের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারিজ ভার্ব না থাকে, সরাসরি যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে পার্সন ও টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড এগুলো আনবো এবং তারপরে নট বসিয়ে ঠিক একই রকম ভাবে যে পরবর্তী অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা ভার্বটি দেয়া থাকবে তার বিপরীত শব্দ অথবা অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ বাক্যটিকে নেগেটিভে রূপান্তর করব। আমরা কয়েকটি উদাহরণ দেখি, তাহলে আমাদের আরেকটু পরিষ্কার হয়ে যাব। আমরা উদাহরণটি খেয়াল করি। I called a short girl. ওকে, সরি, প্রথম উদাহরণটা দেখি। দে ওয়াক ফাস্ট, তারা দ্রুত হাঁটে। সেখানে আমরা নেগেটিভ করলাম যে সরাসরি প্রিন্সিপাল ভার্ব দেওয়া আছে, দে এর পরে ওয়াক প্রিন্সিপাল ভার্ব যেটা দিয়ে কাজ করা বোঝায়। সেজন্য আমরা এখানে প্রেজেন্ট ফর্মে আছে, বাক্যটি প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। সো সেই জন্য আমরা দে এর পরে ডু নট নিয়ে আসলাম, কারণ থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে ডু বসে। দে ডু নট ওয়াক স্লোলি, অর্থাৎ তারা আস্তে হাঁটে না, তার মানে হচ্ছে তারা দ্রুত হাঁটে। পরে কি আছে? আই কল্ড এ শর্ট গার্ল, আমি একটি ছোট মেয়েকে, মানে এখানে সাইজের কথা বলা হয়েছে, খাটো মেয়েকে ডেকেছিলাম। আই ডিড নট কল এ টল গার্ল, আমি একটি লম্বা মেয়েকে ডাকি। তার মানে হচ্ছে আমাদের অর্থটি একই রয়েছে, অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু আমরা এখানে খেয়াল করি যে কল পাস্ট ফর্মে আছে, তাই আমরা সাবজেক্টের পরে পার্সন অনুযায়ী আমরা ডিড নট ব্যবহার করলাম এবং তারপরে আমরা কল থেকে কলের পরিবর্তন করতে হলো, কারণ এখানে যেহেতু ডিড ব্যবহার করা হয়েছে তাই এখানে কল থাকছে না। আর তারপরে আমরা এই অ্যাডজেক্টিভটির বিপরীত শব্দ টল ব্যবহার করে বাক্যটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিণত করলাম। ওকে, আমাদের নেক্সট রুলে আমরা আসি। এই রুলটা আমরা খুব ব্যবহার করেই থাকি, সেটা হচ্ছে অনলি বা অ্যালোন। অনলি বা অ্যালোন থাকলে আমরা সেখানে কি করব? দেখো, এটা হচ্ছে রুল নাম্বার 3। আমরা একটা অ্যাসার্টিভ বাক্য যদি অনলি বা অ্যালোন দিয়ে শুরু হয় এবং সেটাকে যদি আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করব নান বাট, বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব নাথিং বাট এবং সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ঠিক আছে, এভাবে এটা ব্যবহার করে আমরা বাক্যটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। আমরা কয়েকটি উদাহরণ দেখি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো।
আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। বলা হয়েছে অনলি রিমি কেম টু মিট মি, মানে একমাত্র রিমি আমাকে দেখতে এসেছিল। তো সেক্ষেত্রে অনলি যেহেতু ব্যক্তি রিমিকে বোঝানো হয়েছে, তাই আমরা অনলি পরিবর্তে এখানে নান বাট ব্যবহার করব। নান বাট রিমি কেম টু মিট মি। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, দে ফাউন্ড অনলি এ পেন্সিল ইন দ্য বক্স। এখানে অনলি দিয়ে পেন্সিল মানে একটা বস্তুকে বোঝানো হয়েছে, তাই আমরা এখানে ব্যবহার করলাম যে ফাউন্ড নাথিং বাট এ পেন্সিল ইন দ্য বক্স। তারা বক্সে একটি পেন্সিল ছাড়া আর কিছুই পায়নি, খুঁজে পায়নি। পিয়ার ইজ অনলি 27। পিয়ারের বয়স মাত্র 27 বছর। এক্ষেত্রে যেহেতু সংখ্যা নির্দেশ করেছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করলাম পিয়ার ইজ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান 27। অর্থাৎ পিয়ারের বয়স 27-এর থেকে বেশিও নয়, 27-এর থেকে কমও নয়। এটাই তার মানেই হচ্ছে পিয়ারের বয়স 27 বছর। অর্থাৎ এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটা হচ্ছে যে আমরা একটা বাক্যকে